Dear judicial aspirants, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন যে দুটি নোটিফিকেশন পাবলিশ করেছে WBGS 2023 আর 2024 এর, সেখানে হিউজ ভ্যাকেন্সিস রয়েছে এবং তার জন্য তোমরা প্রত্যেকেই ভীষণ হ্যাপি এবং আশা করি তোমরা প্রত্যেকেই প্রিপারেশন শুরু করে দিয়েছো। আর আগামী 22/8/2025 থেকে 2023 সালের যে পরীক্ষা তার ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে। কিন্তু ফর্ম ফিল আপ করার আগে প্রতিটি অ্যাসপিরেন্টসের জানা দরকার ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশনের সিলেকশন কিভাবে হয়। প্রত্যেকটা অ্যাসপিরেন্টসের এটা জানা দরকার। যারা আগে পরীক্ষা দিয়েছো তারা হয়তো জানো, আবার অনেকে জানো না। আর যারা প্রথমবার ফর্ম ফিল আপ করবে তাদের অনেকেই বিষয়টা জানে না যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন যে ভ্যাকেন্সিটা বার করে তার এগেনস্টে সিলেকশনটা কিভাবে করে থাকে। আজকের ভিডিওতে আমি সেটাই দেখানোর চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব যারা বিশেষ করে ফ্রেশার্স যারা অ্যাসপিরিয়েন্স রয়েছে, যারা প্রথমবারের মতো পরীক্ষা দেবে তাদের জন্য। এবং এটা জানাটা খুবই জরুরি যে একটা পরীক্ষা তোমরা বসবে, সে পরীক্ষার সিলেকশনটা ঠিক কিভাবে হয়ে থাকে। তো আমরা দেখানোর চেষ্টা করব যে দুটো নোটিফিকেশান এসেছে, সেই দুটো নোটিফিকেশানস থেকেই দেখানোর চেষ্টা করব, তাহলে জিনিসটা তোমরা বুঝতে পারবে। এবং প্রথম যেটা আমি দেখানোর চেষ্টা করছি ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন 2023। এই 2023-তে টোটাল ভ্যাকেন্সি আমরা দেখতে পাচ্ছি 54টা। এখন প্রশ্ন হচ্ছে এই যে 54টা ভ্যাকেন্সি আছে, এই 54টা ভ্যাকেন্সির মধ্যে আনরিজার্ভ রয়েছে 23টা, EWS আছে 5টা, SC রয়েছে 12টা, ST রয়েছে 3টে, OBC এতে আছে 6টা, OBC বিতে আছে 3টে, PWBD যেখানে আছে সে 2টো। এই দুটোকে আবার দুটো ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে ব্লাইন্ডনেস অ্যান্ড লো ভিশনে রয়েছে, স্পেসিফিক লার্নিং ডিসএবিলিটি বা মাল্টিপল ডিসএবিলিটিস, তার জন্য একটা রয়েছে। এই যে দুটো আছে এই দুটোকেই একটি একটি করে ভাগ করা হয়েছে। টোটাল এই ভ্যাকেন্সিটা হচ্ছে 54। এখন প্রশ্ন হচ্ছে এই যে 54 ভ্যাকেন্সি, এই 54 ভ্যাকেন্সিতে কাট অফ কত আসতে পারে, প্রিলিমসে কত কাট অফ থাকবে, রিটেন এক্সামে কত কাট অফ থাকবে, এগুলো স্টুডেন্টদের মনের মধ্যে অনেক কৌতূহল থাকে যে ম্যাক্সিমাম কত কাট অফ নামতে পারে, কত হলে আমি সিলেক্ট হব প্রিলিমসে, রিটেন বসতে পারবো, এগুলো বিষয় থেকে থাকে। তো এখন আমি একটা জিনিস তোমাদেরকে জানাবো, সেটা হচ্ছে এই 54টা সিটের এগেনস্টে যদি 10,000 ফর্ম ফিল আপ করে থাকে, যদি 10,000 স্টুডেন্ট যদি ফর্ম ফিল আপ করে থাকে, তাহলে এই 54টা যা সিট রয়েছে, ভ্যাকেন্সি রয়েছে, এই 54টা ভ্যাকেন্সির 10 গুণ স্টুডেন্টকে রিটেনের জন্য এলিজেবল করা হবে। তার মানে 540টা স্টুডেন্ট কি হবে, রিটেনের জন্য এলিজেবল হবে। পরীক্ষার্থী কত হলে, 10,000 হলে, কিংবা 5,000 হলে, কিংবা 1 লক্ষ হলে, 1 লাখও যদি হয়ে থাকে, তাহলেও এই 540 জনই চান্স পাবে রিটেন পরীক্ষাতে। তার মানে স্টুডেন্ট সংখ্যা যদি মানে টোটাল ক্যান্ডিডেট যদি 5,000 হয়, কিংবা টোটাল ক্যান্ডিডেট যদি 600 হয়, টোটাল ক্যান্ডিডেট যদি 700 হয়, বা 1000 জন যদি অ্যাপ্লিকেশন করে, আমি বোঝানোর জন্য বলছি, যদি 3000 জন ফর্ম ফিল আপ করে, মানে যতজনই ফর্ম ফিল আপ করুক না কেন, এই 54টা সিটের জন্য টোটাল প্রিলিমস পাস করানো হবে 540 জনকে। তার মানে যতগুলো সিট তার 10 গুণ ছেলেকে পাস করানো হবে। এখন প্রশ্ন হচ্ছে এই 540টার মধ্যে থেকে তো টোটাল ক্যান্ডিডেট কতজন জেনারেল ক্যান্ডিডেট পাস করবে, কতজন SC, কতজন OBC, কতজন মানে হচ্ছে PWD, কতজন হবে, সেইটারও কিন্তু হিসাব এখান থেকে তোমরা পেয়ে যাবে। সাপোজ মনে করো আনরিজার্ভ ক্যাটাগরিতে টোটাল সিট রয়েছে, আনরিজার্ভ ক্যাটাগরিতে টোটাল সিট রয়েছে 23টা ভ্যাকেন্সি, এখান থেকে টোটাল পাস করবে 230 জন। আবার মনে করো EWS ক্যাটাগরি আছে, সেই EWS ক্যাটাগরিতে টোটাল সিট আছে 5টা, তাহলে এখান থেকে টোটাল প্রিলিমস পাস করবে হচ্ছে 50 জন। ঠিক এইরকমভাবে SC ক্যাটাগরিতে আছে 12টা, SC ক্যাটাগরি থেকে টোটাল পাস করবে 120 জন। একই রকমভাবে ST ক্যাটাগরিতে সিট আছে টোটাল 3টে, তো ST ক্যাটাগরি থেকে টোটাল পাস করবে 30 জন। OBC এ ক্যাটাগরিতে টোটাল ভ্যাকেন্সি আছে 6টা, তো রিটেন পাস করবে 60 জন। একই রকমভাবে OBC বি ক্যাটাগরি যেটা আছে, সেখানে টোটাল ভ্যাকেন্সি আছে 3 জন, এর 10 গুণ মানে 30 জন। একই রকমভাবে PWBD এখানে 2 জন আছে,
এখান থেকে পাস করবে 20 জন। এইটাকে যদি টোটাল করা হয় দেখা যাবে 540 জনই আসছে। তার মানে যতগুলো ক্যাটাগরি ওয়াইজ যতগুলো ভ্যাকেন্সি তার 10 গুণ স্টুডেন্ট কি হবে, প্রিলিমস পাস করবে। প্রিলিমস পাস করে এরা রিটেন পরীক্ষা দেওয়ার জন্য এলিজেবল হয়ে গেল। এই 540 জন স্টুডেন্টের এবার কি করা হবে, রিটেন এক্সাম নেওয়া হবে। এবং এই রিটেন এক্সাম যে 540 জন স্টুডেন্টের কাছ থেকে নেওয়া হচ্ছে, এখান থেকে পাস করবে কতজন স্টুডেন্ট, এখান থেকে পাস করবে এর 3 ভাগের 1 ভাগ। মানে বলতে চাইছি যতজন আছে এটাকে 3 দিয়ে ভাগ করে দিলে যতজন হবে এই টোটাল ততজনই পাস করবে। মানে টোটাল যে এই যে ভ্যাকেন্সিটা দেখতে পাচ্ছি আমরা, এর 3 গুণ স্টুডেন্ট কি করা হবে না, সেখান থেকে তোমার পাস করবে রিটেন। জিনিসটা কেমন দাঁড়ালো, সাপোজ মনে করো এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে, এবার আমি বোঝানোর চেষ্টা করব। 540টা তো আমরা পেয়ে গেলাম। এবার মনে করো 23টা টোটাল ভ্যাকেন্সি রয়েছে জেনারেল ক্যাটাগরির জন্য। রিটেন পাস করবে তাহলে 230 জন জেনারেল ক্যাটাগরি থেকে পাস করেছে প্রিলিমস দিয়ে এরা রিটেন দেবে। এই 230 জনের মধ্যে থেকে 69 এরা হচ্ছে ইন্টারভিউয়ের জন্য এলিজেবল হবে। এই 69 জেনারেল ক্যাটাগরি থেকে ইন্টারভিউয়ের জন্য এলিজেবল হবে। যতগুলো সিট তার 3 গুণ স্টুডেন্ট। তাহলে যদি 54টা সিট হয় টোটাল, এর 3 দিয়ে যদি আমরা গুণ করে দিই, 3 4 12, হাতে থাকলো 1, 3 5 15, 1 16, 162 জনকে টোটাল নেওয়া হবে ইন্টারভিউয়ের জন্য। তাহলে যতগুলো সিট তার 10 গুণ স্টুডেন্টকে নেওয়া হবে প্রিলিমস থেকে রিটেনে বসানোর জন্য। যতগুলো ভ্যাকেন্সি তার 3 গুণ স্টুডেন্টকে নেওয়া হবে কিসের জন্য, ইন্টারভিউয়ের জন্য। তার মানে ইন্টারভিউ হবে 3:1, প্রতি 3টে স্টুডেন্ট থেকে 1 জন করে চাকরি পাবে। এই হিসাবে কিন্তু 3:1-এ কিন্তু ইন্টারভিউটা হবে। তাহলে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সি রয়েছে তার 3 গুণ করে স্টুডেন্ট কি হবে, রিটেন থেকে ইন্টারভিউয়ের জন্য কোয়ালিফাই করবে। ঠিক যেমন ইডব্লিউএস এ রয়েছে 5 জন, তাহলে ইডব্লিউএস এর টোটাল 50 জন কিন্তু প্রিলিমস পাস করেছিল, দিয়ে রিটেনের জন্য এলিজিবল হয়েছিল। এই 50 জন থেকে কিন্তু মাত্র 15 জন কিন্তু ইন্টারভিউয়ে চান্স পাবে। এই ইন্টারভিউ থেকে এবার কি করতে হবে, 3:1। তাহলে 15 জনের থেকে মাত্র বাছাই করা হবে কতজনকে, 5 জনকে বাছাই করা হবে ইন্টারভিউতে সিলেক্ট করার জন্য। ঠিক এই রকম ভাবে প্রত্যেকটা ক্যাটাগরিতে যতগুলো করে ভ্যাকেন্সি রয়েছে তার ঠিক 3 গুণ করে স্টুডেন্টকে নিয়ে দেখা যাবে 162টা স্টুডেন্ট হচ্ছে। সেই 162টা স্টুডেন্ট, সাপোজ মনে করো ওবিসি এ ক্যাটাগরিতে টোটাল 6টা ভ্যাকেন্সি আছে, 18 জন স্টুডেন্টকে চান্স দেওয়া হবে কিসের জন্য, ইন্টারভিউয়ের জন্য। ঠিক এইরকম ভাবে সবগুলো ক্যাটাগরিকে অ্যাড করে 162 জন স্টুডেন্টের ইন্টারভিউ নেওয়া হবে। এবং সেই 162টা স্টুডেন্ট থেকে কিন্তু 54 জনকে বাছাই করা হবে তা কিন্তু নয়। এই 162টা স্টুডেন্ট থেকে এর যদি আমরা 3:1 করা হয় সেখানে 54 হয়, কিন্তু লিস্ট পাবলিশ করা হবে প্রায় 80 থেকে 85 জনের লিস্ট পাবলিশ করা হবে। এবং 80 থেকে 85 জনের একটা প্যানেল তৈরি করা হবে, এটাকে প্যানেল বলা হয়ে থাকে। এই যে প্যানেলটা প্রিপেয়ার করা হলো, এই প্যানেল থেকে পাবলিক সার্ভিস কমিশন কি করবে, যাদের মার্কস বেশি রয়েছে, সেই মার্কস যাদের বেশি রয়েছে সেইখান থেকে 54 জন স্টুডেন্টকে বেছে নেবে। কোন 54 জন, ওবিসি ক্যাটাগরি থেকে 6 জনকে বেছে নেবে এ গ্রুপ থেকে, আনরিজার্ভ বা জেনারেল থেকে 23 জন। তাহলে আনরিজার্ভ টোটাল 69 জন পাস করেছিল কিসের জন্য, ইন্টারভিউয়ের জন্য। তাহলে এই যে 69 জন আছে, 69 জনের মধ্যে থেকে এখান থেকে কি করবে, 30 থেকে 35 জনের প্যানেল তৈরি করবে। সেই প্যানেল থেকে 23 জনের নামকে রিকমেন্ড করবে পাবলিক সার্ভিস কমিশন গভর্নমেন্টের কাছে ওদেরকে চাকরি দেওয়ার জন্য। আর বাকি যে 10-12 জন থাকবে এরা থেকে যাবে ওয়েটিং লিস্টে। যদি এই 23 জন যারা সিলেক্ট হলো তাদের কোনো ডকুমেন্টেশনে যদি কোনো রকম ভুল থেকে থাকে, যদি কেউ কোনো জায়গাতে যদি এঙ্গেজ থেকে থাকে, যদি কেউ দেখা যায় চাকরি করতে ইচ্ছুক না হয়, অনেকেই রয়েছে জয়েন করছে না, যদি কারোর ডকুমেন্টস দেখা গেল যে কোনো রকম সে ডকুমেন্ট মানে জালিয়াতি করা ছিল, সেখানে ভেরিফিকেশনে ধরা পড়ে গেল, তো সেক্ষেত্রে সে তখন যারা ওয়েটিং লিস্টে থাকবে সেই ওয়েটিং লিস্টে 1 নম্বরে যার নাম থাকবে সে প্রথমে সুযোগ পাবে। এই রকম ভাবে সেই সিলেকশনটা হতে থাকবে। ইডব্লিউএস ক্যাটাগরিতে টোটাল 5টা ভ্যাকেন্সি রয়েছে,
15 জন ইন্টারভিউ দেবে। সেই 15 জনের মধ্যে থেকে এরা কি করবে, 7 থেকে 8 জন বা 9 জনের একটা প্যানেল তৈরি হলো। সেই প্যানেল থেকে 5 জনকে কি করা হবে, রিকমেন্ড করবে, বাকিরা কি হবে, ওয়েটিং লিস্টে থেকে যাবে ইডাব্লিউএস ক্যাটাগরিতে। তাহলে টোটাল এই 162 জনের কি করা হবে, টোটাল 162 জনের ইন্টারভিউ নেওয়া হবে। সেখান থেকে 80-85 জনের একটা প্যানেল তৈরি হবে। সেই প্যানেল থেকে 54 জনের নাম ক্যাটাগরি ওয়াইজ সেখান থেকে সিলেক্ট করবে কে, পাবলিক সার্ভিস কমিশন, সেটাকে রিকমেন্ডেড লিস্ট বলা হয়ে থাকে। সেই রিকমেন্ডেড লিস্টটাকে গভর্নমেন্টকে পাঠানো হবে বা জুডিশিয়াল ডিপার্টমেন্টের রেজিস্ট্রারের কাছে পাঠানো হবে তাদেরকে জয়েনিং করানোর জন্য। আর বাকি এই যে 80-85 জনের মধ্যে থেকে 54 জনকে বাদ দেওয়ার পর যে কজন থাকলো ক্যাটাগরি ওয়াইজ সেই স্টুডেন্ট গুলো ওয়েটিং লিস্টে থেকে গেল। যদি কেউ তাদের মধ্যে থেকে ইনএলিজিবল হয়ে থাকে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় বা কেউ ইচ্ছুক যদি না হয়ে থাকে, তাহলে ক্যাটাগরি ওয়াইজ যে ক্যাটাগরি স্টুডেন্ট জয়েন করলো না সেই ক্যাটাগরি যারা প্রথম বা সেকেন্ড বা থার্ড লিস্টে ছিল তাদেরকে সেখানে কি করা হবে না, পরবর্তীতে জয়েনিং করার জন্য তাদেরকে রিকমেন্ড করবে পাবলিক সার্ভিস কমিশন। ঠিক এই রকম ভাবেই কিন্তু পরীক্ষার সিলেকশনটা হয়ে থাকে। এটা কিন্তু অনেক স্টুডেন্টই জানে না, তাই তোমাদেরকে আমি জানানোর চেষ্টা করলাম যে কিভাবে এই টোটাল এন্টায়ার সিলেকশন প্রসেসটা কিন্তু হয়ে থাকে। এবং এর সাথে সাথেই তোমাদেরকে বলে রাখি যে ইন্টারভিউটা হয়ে থাকে, সেই ইন্টারভিউতে 3 জনের একটি প্যানেল থাকে। সেই প্যানেলে একজন অনারেবল জাস্টিস থেকে থাকেন ক্যালকাটা হাইকোর্টের, তার সাথে সাথে আমাদের পিএসসি চেয়ারম্যান থেকে থাকেন, আর জুডিশিয়াল ডিপার্টমেন্টের তরফ থেকে ওখানকার কেউ রেজিস্ট্রার থাকতে পারেন বা কখনো কখনো সেক্রেটারি থেকে থাকেন বা তাদের গভর্নমেন্ট থেকে কেউ কোনো একজনকে পাঠানো হয়ে থাকে। এই 3 জনের প্যানেল সেখানে ইন্টারভিউ নিয়ে থাকে এবং খুবই স্বচ্ছতার সাথে এই পরীক্ষাটা হয়ে থাকে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুবই একটি সম্মানিত চাকরি এবং এই যে এন্টায়ার প্রসেসটা এইরকমভাবে মেনটেন করা হয়ে থাকে। একটি টাইম বাউন্ড একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এই পরীক্ষাটা হাইকোর্টের অবজারভেন্সে এই পরীক্ষাটা হয়ে থাকে। তাই যে সমস্ত স্টুডেন্টসরা চাইছো জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন দেওয়ার জন্য, প্রত্যেকটা স্টেপ কিন্তু ভাইটাল। প্রিলিমস থেকে নিয়ে রিটেন থেকে নিয়ে পার্সোনালিটি টেস্ট, প্রত্যেকটা স্টেপই কিন্তু ভাইটাল। আর সেই স্টেপগুলোকে পরপর পার করতে গেলে তোমার প্রিপারেশনের দরকার রয়েছে। তুমি সেলফ স্টাডি করতে পারো, তুমি কোনো কোচিং ইনস্টিটিউটে জয়েন করতে পারো বা তুমি কারোর কাছ থেকে গাইডেন্স নিয়েও পড়াশোনা করতে পারো। আমাদের অ্যাক্সিল লিগাল একাডেমিতেও জুডিশিয়াল সার্ভিসের প্রিপারেশন করানো হচ্ছে। একটি ক্র্যাশ কোর্স আমরা অলরেডি চালু করেছি। যদি তোমাদের মধ্যে থেকে কেউ অ্যাক্সিল লিগাল একাডেমিতে এই ক্র্যাশ কোর্স করতে চাও তাহলে আমাদের সাথে তোমরা সত্ত্বেও যোগাযোগ করো। আমরা প্রতিটা সাবজেক্ট, প্রিলিমস এবং রিটেনের প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু ধরে ধরে আমরা এই টাইমের মধ্যে করাবো। এখন ট্র্যাডিশনাল ওয়েতে যে পড়াশোনা হয়ে থাকে সেই পড়াশোনা যদি এই কম সময়ে করানো হয় তাহলে সিলেবাস শেষ হবে না। এখানে কিন্তু যে ক্র্যাশ কোর্সের যে নিয়ম অনুসারে পরীক্ষায় যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো আসার চান্সেস হাইলি রয়েছে, সেই জিনিসগুলো কোনো এক্সপার্ট টিচারই তোমাকে গাইড করতে পারবে। আর অ্যাক্সিল লিগাল একাডেমিতে সেই এক্সপার্ট টিচার রয়েছে যারা নিজেরা জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা দিয়েছেন এবং জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা রিটেন নয়, এই প্যানেলে যারা থেকেছে। এই যে প্যানেলটার কথা বলছি, রিটেন পাস করার পর এই যে প্যানেল, এই প্যানেলের মধ্যে ছিল লাক ফেভার করেনি, সেই কারণে রিকমেন্ড হয়নি, কিন্তু প্যানেলে একবার নয়, কেউ 2 বার, কেউ 3 বার এরকমভাবে ছিল। সেই সমস্ত টিউটররাই তোমাদেরকে গাইড করবে। তাই যদি কেউ মনে করো যে অ্যাক্সিল লিগাল একাডেমি থেকে প্রিপারেশন করবে, সত্ত্বর আমাদের সাথে যোগাযোগ করো 6291488596। এই নাম্বারটা স্ক্রিনেও দেখা যাচ্ছে, আমাদের প্রিভিয়াস ভিডিওগুলোতেও দেখতে পাবে এবং তোমাদেরকে সঠিকভাবে গাইড করা হবে শুধু প্রিলিমস নয়, তার সাথে সাথে রিটেন এবং মক টেস্টের জন্য। থ্যাংক ইউ সো মাচ। আশা করছি তোমরা এই ভিডিও থেকে উপকৃত হয়েছো। এইরকম জুডিশিয়াল সার্ভিস সংক্রান্ত ভেরি ইনফরমেটিভ সমস্ত ভিডিও আমাদের অ্যাক্সিল লিগাল একাডেমি ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। এছাড়াও অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটরের ক্র্যাশ কোর্স অলরেডি আমাদের শুরু হয়ে গিয়েছে। আর কিছু সময়ের মধ্যে বা কয়েক মাসের মধ্যেই হয়তো অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটরের হিউজ ভ্যাকেন্সি পাবলিশ করতে চলেছে পাবলিক সার্ভিস কমিশন। যদি সেটারও প্রিপারেশন তোমরা করতে চাও তো আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আজকে এখান পর্যন্তই।